আজকের ক্লাসে আমরা ফেনলের অ্যাসিডিক প্রপার্টি ডিসকাস করব। অর্থাৎ ফেনল মলিকিউলটার কমার্শিয়াল নেম আমরা প্রত্যেকেই জানি। ফেনলের কমার্শিয়াল নেম হচ্ছে কার্বলিক অ্যাসিড। অর্থাৎ ফেনল ইটসেলফ অ্যান অ্যাসিডিক কম্পাউন্ড। ফেনল হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স, একটা অ্যাসিডিক কম্পাউন্ড। কেন ফেনল অ্যাসিডিক? ফেনলের অ্যাসিডিক বা ফেনল অ্যাসিডিক হওয়ার সঙ্গে যে রিজনগুলো আছে সেই রিজনগুলো কি কি, এবং ফেনলের যে অন্যান্য ডেরিভেটিভসগুলো রয়েছে, মনে করো অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল অথবা অর্থোক্রেসল, মেটাক্রেসল, এই যে ফেনলের বিভিন্ন ডেরিভেটিভসগুলো আছে সেই ডেরিভেটিভসগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ আমরা কিভাবে এক্সপ্লেন করব, বা তাদের অ্যাসিডিক নেচারের বা অ্যাসিডিক ক্যারেক্টারের যে অর্ডার, সেই অর্ডারটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব, সেইটা আমরা আমাদের আজকের ক্লাসে দেখব। দেখো, সবার প্রথম ফেনলের অ্যাসিডিক স্ট্রেংথ এক্সপ্লেন করার জন্য আমি একটা জিনিস একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই, বা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ কনজুগেট বেস, যেটাকে আমরা বাংলায় বলি অনুবন্ধী ক্ষার। কনজুগেট বেস অর্থাৎ অনুবন্ধী ক্ষার। এবার বিষয়টা হচ্ছে, এই যে আমাদের কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার, এই কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার কাকে বলে? মনে করো আমি একটা অ্যাসিড মলিকিউল কনসিডার করলাম, সে HCl। এই HClটা যখন ডিকম্পোজ করবে, ডিসোসিয়েট করবে, ও প্রডিউস করবে H+ এবং Cl-। অর্থাৎ একটা HCl মলিকিউল ডিসোসিয়েট করে তৈরি করে একটা H+ এবং একটা Cl-। অর্থাৎ একটা অ্যাসিড যখন একটা H+ আয়ন রিলিজ করে, সেই H+ আয়ন রিলিজ করার পর যে অ্যানায়নিক পার্টটা সেই অ্যাসিডটার ক্ষেত্রে পড়ে থাকে, সেইটাকে আমরা বলি হচ্ছে ওই অ্যাসিডটার কনজুগেট বেস। মাইন্ড ইট। আবার বলছি, কোনো একটা অ্যাসিড থেকে যখন একটা H+ আয়ন রিলিজড হয়ে যায়, H+ আয়নটা রিলিজড হওয়ার পর যে অ্যানায়নিক স্পিসিসটা পড়ে থাকে, যে অ্যানায়নিক স্পিসিসটা বেঁচে থাকে, সেটা হচ্ছে আমাদের ওই অ্যাসিডটার কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। তো ঠিক সিমিলারলি, যেমন মনে করো, ধরো আমি যদি আরও একটা অ্যাসিড কনসিডার করি, সে H2SO4। H2SO4 থেকে যদি একটা H+ বেরিয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে? HSO4-। দেখো, আমার এখানে H2SO4 ছিল, সেখান থেকে একটা H+ রিলিজড হয়েছে, তাহলে আমার পড়ে থাকলো কি? HSO4-। সো দিস HSO4- ইজ দ্য কনজুগেট বেস অফ H2SO4। তাহলে আমি কিন্তু এই HSO4- কে বলতে পারি কনজুগেট বেস, তাই তো? তাহলে কনজুগেট বেস মানে অ্যাকচুয়ালি কি? কনজুগেট বেস হচ্ছে কোনো একটা অ্যাসিড থেকে যখন একটা H+ আয়ন রিলিজড হয়ে যায়, H+ আয়ন রিলিজড হয়ে যাওয়ার পর যে অ্যানায়নিক স্পিসিসটা পড়ে থাকে, সেইটা হচ্ছে কনজুগেট বেস। এবং সবসময় তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর বেস করলে, বা কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, আমাদের কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিক স্ট্রেংথ বা অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক প্রপার্টি কিন্তু তত বেশি হবে। ক্লিয়ার? ওয়ান্স এগেন আই রিপিট, এটা মাথায় রাখতে হবে আমাদের। এটা তোমরা পুরোপুরি মাথায় মনে করে নাও যে কোনো একটা অ্যাসিডের কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, সেই অ্যাসিডটার অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু তত বেশি হবে। এবার এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করবো? এটাকে আমরা একটা নর্মাল বা রেগুলার লাইফের একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। ধরো, মনে করো আমি একটা জায়গায়, একটা সংস্থায় চাকরি করি, এবং সেখানে আমি একটা সামহাও স্যালারি পাই। এবার আমি সেই অপরচুনিটিটা থাকার সঙ্গে সঙ্গে যদি একটা নতুন চাকরির অপরচুনিটি পাই, যেখানে আমার স্যালারি বেশি, যেখানে আমার ফেসিলিটিস বেশি, তাহলে আমি কি করব? খুব ইজিলি আমার আগের চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরিতে জাম্প করে যাব। এটা যেমন একটা কেস। আরেকটা কেস, মনে করো আমি একটা জায়গায় চাকরি করি, একটা লামসাম স্যালারি পাই, সেখানে সেই জায়গায় আমি একটা নতুন অপরচুনিটি পেলাম, যেখানে স্যালারি কম, ফেসিলিটিও সেরকম একটা নেই। তাহলে আমি কি ওই চাকরিতে জাম্প করতে চাইবো? চাইবো না। সুতরাং এই যে মনে করো আমার আগের চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যাওয়ার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে নতুন চাকরিতে আমি কতটা স্টেবল, নতুন চাকরিতে আমি কত বেশি ফেসিলিটি পাচ্ছি, নতুন চাকরিতে আমি কত বেশি স্যালারি পাচ্ছি। ঠিক সিমিলারলি, এই যে অ্যাসিড মলিকিউলটা, এই অ্যাসিড মলিকিউলটা যখন H+ আয়ন রিলিজ করবে, রিলিজ করার পর কে পড়ে থাকবে? এই কনজুগেট বেসটা পড়ে থাকবে। এবার এই কনজুগেট বেসটা, এই যে কনজুগেট বেসটা, ও যদি একা একা স্টেবল হয়, ও যদি একা একা ওর কোনো স্টেবিলিটি থাকে, তাহলেই ও H+ কে ছেড়ে বেরিয়ে আসার প্রবণতা দেখাবে। পরোক্ষভাবে বা ইনডিরেক্টলি কম্পাউন্ডটা অ্যাসিডিক হবে।
দিস ইজ দ্য ফ্যাক্ট। অর্থাৎ কোনো একটা কনজুগেট বেস মানে এই যে এই ধরনের একটা স্পিসিস, ও যদি একা স্টেবল হয় তাহলেই তো H প্লাসকে বেরোতে দেবে, তাহলেই তো H প্লাস ছাড়তে পারবে, তাহলেই তো অ্যাসিডিক প্রপার্টি হবে। সো অ্যাসিডিক প্রপার্টি অফ এ সাবস্টেন্স অলওয়েজ ডিপেন্ডস অন দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস অফ দ্যাট সাবস্টেন্স। ওই সব পদার্থটার বা ওই অ্যাসিড মলিকিউলটার কনজুগেট বেস যেটা আছে, অর্থাৎ অনুবন্ধী ক্ষার যে আছে, সেই অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব যত বেশি, অ্যাসিডটার অ্যাসিডিক প্রপার্টি বা অ্যাসিডিক নেচার কিন্তু তত বেশি। এবারে বিষয়টা হচ্ছে, তাহলে এই যে আমরা অ্যাসিডিক প্রপার্টি বা অ্যাসিডিক নেচারে যাচ্ছি, তাহলে এবার আমরা ফেনলের ক্ষেত্রে কিভাবে এক্সপ্লেন করবো। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে ফেনলের ক্ষেত্রেও কিন্তু আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়েই এক্সপ্লেন করব। মনে করো একটা মলিকিউল আমি লিখলাম ফেনল, সে দিস মলিকিউল, ও যখন H প্লাস আয়ন রিলিজ করছে তখন কি পড়ে থাকছে, বেনজিন রিং, ওপরে O মাইনাস, দিস আয়ন, এই আয়নটাকে আমরা বলি হচ্ছে ফেনক্সাইড আয়ন, অ্যান্ড দিস ইজ দ্য কনজুগেট বেস অফ ফেনল, মাইন্ড ইট, দিস আয়ন ইজ দ্য কনজুগেট বেস অফ ফেনল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে যে OH যখন একটা H প্লাস আয়ন রিলিজ করছে তখন যে আয়নটা তৈরি হচ্ছে সেইটা, অর্থাৎ ফেনক্সাইড আয়নটা হচ্ছে ফেনলের কনজুগেট বেস। ফেনল যদি অ্যাসিডিক হয় তার মানে ডেফিনেটলি এই কনজুগেট বেসটা স্টেবল। এবার তাহলে আমরা কিভাবে এই কনজুগেট বেসের স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করব। দেখো আমরা কনজুগেট বেসের স্টেবিলিটিটাকে কিভাবে এক্সপ্লেন করছি, এটা আমাদের ফেনক্সাইড আয়ন, বেনজিন রিং ওপরে O মাইনাস, এই মাইনাস সাইনটা কি হয়, এখানে ডবল বন্ড তৈরি করে, এই ডবল বন্ডটা এখানে চলে, অর্থাৎ একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে আমার কি হলো, এইটা হয়ে গেল নেগেটিভলি চার্জড, এইটা ডবল বন্ড, এই পরের স্টেপে কি হলো, এইটা এখানে চলে এলো, এইটা এই জায়গায় চলে এলো, তাহলে আমরা কি স্ট্রাকচার পেলাম, এই পরের স্টেপে কি হলো, এই মাইনাসটা এই জায়গায় চলে এলো, এই ডবল বন্ডটা খুলে এই জায়গায় চলে এলো, তাহলে আমি কি পেলাম, এখানে একটা মাইনাস, এখানে ডাবল বন্ড, ফাইনালি এই মাইনাসটা এখানে ব্যাক করলো, এইটা আমার খুলে চলে গেল, তাহলে আমি অ্যাকচুয়ালি কি স্ট্রাকচার পেলাম, আমি এইরকম একটা স্ট্রাকচার পেলাম, তাই তো। তাহলে আমরা খুব পরিষ্কারভাবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ফেনলের কনজুগেট বেস অর্থাৎ ফেনক্সাইড আয়ন, দিস ফেনক্সাইড আয়ন ইজ হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড, এবং ওর রেজোনেন্স স্টেবিলিটি কিন্তু ভেরি মাচ হাই। যেহেতু ওর রেজোনেন্স স্টেবিলিটি অনেক হাই, দ্যাট ইজ ওয়াই এই ফেনল কিন্তু H প্লাস আয়ন রিলিজ করার একটা টেন্ডেন্সি দেখায়, এবং ফেনল ইজ অ্যান অ্যাসিডিক মলিকিউল, ফেনল ইজ অ্যান অ্যাসিডিক সাবস্টেন্স। এবার এই জায়গায় আমরা যদি ফেনলের সঙ্গে ইথাইল অ্যালকোহলকে কম্পেয়ার করি, অর্থাৎ CH3CH2OH, ইথাইল অ্যালকোহল যখন H প্লাস আয়ন রিলিজ করবে তখন কি পড়ে থাকবে, CH3CH2O মাইনাস, এবং এই যে আমাদের এইটা তাহলে আমাদের কি হয়ে গেল, ইথাইল অ্যালকোহলের কনজুগেট বেস, অ্যান্ড এক্ষেত্রে কিন্তু কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই। যেহেতু এক্ষেত্রে কোনো রেজোনেন্স স্টেবিলিটি নেই তাই ইথাইল অ্যালকোহল কিন্তু অ্যাসিডিক প্রপার্টি দেখায় না। যদিও আমাদের ফেনলেও একটা OH গ্রুপ আছে, ইথাইল অ্যালকোহলেও একটা OH গ্রুপ আছে, স্টিল আমাদের ইথাইল অ্যালকোহল কিন্তু অ্যাসিডিক প্রপার্টি দেখায় না। একটা খুব কমন প্রশ্ন যেটা আমাদের ক্লাস 12-এর বোর্ডসে আসে যে ইথাইল অ্যালকোহল প্রশম কিন্তু ফেনল আম্লিক কেন, অর্থাৎ ইথাইল অ্যালকোহল ইজ অ্যাসিডিক, সরি ভুল বললাম, ইথাইল অ্যালকোহল ইজ নিউট্রাল বাট ফেনল ইজ অ্যাসিডিক, এক্সপ্লেন ওয়াই। এইটার উত্তর কিন্তু আমাদের এইভাবেই বলতে হবে। ফেনল অ্যাসিডিক তার কারণ ফেনলের যে কনজুগেট বেস অর্থাৎ ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়নটা অনেক বেশি স্টেবল ডিউ টু রেজোনেন্স ফর্মেশন বা রেজোনেটিং স্ট্রাকচার ফর্মেশন, whereas in case of ethyl alcohol the conjugate base, that is this ion, ethoxide ion, this ethoxide ion has no resonance stability, অর্থাৎ conjugate base of ethyl alcohol, ইথাইল অ্যালকোহলের যে কনজুগেট বেস রয়েছে সেই কনজুগেট বেসের কিন্তু কোনো স্টেবিলিটি নেই। যেহেতু কোনো স্টেবিলিটি নেই তাই ইথাইল অ্যালকোহল কিন্তু অ্যাসিডিক প্রপার্টি শো করে না। ক্লিয়ার?
বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে আসব ফেনলের বিভিন্ন ডেরিভেটিভসের মধ্যে। ঠিক আছে, দেখো আমি এই জায়গাটা ক্লিন করছি। আজকের ক্লাসটা কিন্তু পুরোপুরি ফিজিক্যাল প্রপার্টিজের ক্লাস, এবং বইতে তোমরা ফিজিক্যাল প্রপার্টিগুলো একটা জায়গাতেই পাবে। দেখো আমি এবার এই জায়গাটা একটু ক্লিন করছি। তাহলে মনে করো এটা আমাদের ফেনল, OH প্লাস আয়ন রিলিজ করে কি তৈরি করেছে, এইরকম একটা ফেনক্সাইড আয়ন তৈরি করেছে। এবার মনে করো এখানে বেনজিন রিং এর সঙ্গে আমার একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, অর্থাৎ ইলেকট্রন প্রদানকারী গ্রুপ, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ একটা রয়েছে। এবার যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে আমাদের এই রিং এর সঙ্গে, তাহলে কি হবে, সেই গ্রুপটা ইলেকট্রন ডোনেট করবে, এবং একই রকম ভাবে এইখানেও ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা তাহলে থাকবে, তাই তো? এইবার অসুবিধাটা কি হবে? অসুবিধাটা হচ্ছে রেজোনেন্স করার জন্য এই মাইনাসটা বেনজিন রিং এর দিকে ঢোকার চেষ্টা করবে, ঢুকতে চাইবে, এবং এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা কি করবে, ইলেকট্রন ডোনেট করবে বেনজিন রিং এর মধ্যে। যখনই ও ইলেকট্রন ডোনেট করবে আর ওপরের ও মাইনাসটা ইলেকট্রন প্রবেশ করাতে চাইবে, তখন সেখানে কিন্তু একটা রিপালশন হবে, দেয়ার উইল বি এ রিপালশন। সো এই যদি আমাদের ফেনলের সঙ্গে একটা কনজুগেট, মানে ফেনলের সঙ্গে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, তাহলে কনজুগেট বেস উইল বি লেস স্টেবল। তাহলে কনজুগেট বেস যদি লেস স্টেবল হয়ে যায়, তাহলে অ্যাসিডিক প্রপার্টি কি হবে, অটোমেটিক্যালি কমে যাবে। কি বললাম বোঝা গেল? আবার বলছি, খুব ভালো করে দেখো। মনে করো আমার এখানে ফেনলের সঙ্গে, মানে ফেনল মলিকিউলের সঙ্গে বেনজিন রিং একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচড হয়ে আছে। যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচড হয়ে থাকে, তাহলে এই ফেনক্সাইড আয়নেও একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচড থাকবে, তাই তো? তাহলে ফেনক্সাইড আয়নেও যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এই ফেনক্সাইড আয়নে এই যে অক্সিজেনের যে ইলেকট্রনটা রয়েছে সেটা রেজোনেন্স করে ভেতরে ঢুকতে চাইবে, আর এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা কি হচ্ছে, বেনজিন রিং এর মধ্যে অলরেডি ইলেকট্রন পুশ করছে, ইলেকট্রন ঠেলছে। তাহলে ওই ফেনক্সাইড মানে অক্সিজেনের ইলেকট্রনটা বেনজিনে প্রবেশ করতে চাইছে, আর নিচ থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা ঠেলছে। তাহলে দুটো ইলেকট্রন ডেন্সিটির মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করবে, দেয়ার উইল বি আ রিপালশন। টু অ্যাভয়েড দিস রিপালশন, যদি সেই রিপালশনটা তৈরি হয়, তাহলে আমাদের এই কনজুগেট বেসটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কনজুগেট বেসটা হয়ে যাবে লেস স্টেবল বা কম স্থায়ী। আর আমি একটু আগেই বললাম যে কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি, অ্যাসিডিক প্রপার্টি তত বেশি। কনজুগেট বেসের স্থায়িত্ব যত কম, অ্যাসিডিক প্রপার্টি তত কম। সুতরাং ফেনলের সঙ্গে যদি বেনজিন রিংয়ে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেই ডেরিভেটিভটার বা সেই কম্পাউন্ডটার অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু ফেনল অপেক্ষা কম হবে। বোঝা গেল? এইবারে আমরা ধরো মনে করো একটা ফেনল মলিকিউল নিয়েছি, এটার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এবার যদি ফেনল H+ আয়ন রিলিজ করে, তাহলে যে ফেনক্সাইড আয়নটা তৈরি হবে, সেই ফেনক্সাইড আয়নটা হবে লাইক দিস, বেনজিন রিং ওপরে O-, তার সঙ্গে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে। এইবারে বিষয়টা হচ্ছে এই মাইনাস চার্জটা বেনজিন রিংয়ে ঢুকতে চাইছে, এবং এদিকে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে ও কি করছে, ইলেকট্রন ডেন্সিটিটাকে নিচের দিকে উইথড্র করছে, টেনে নিচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই কনজুগেট বেসটা কিন্তু হয়ে যাবে কম্পারেটিভলি অনেক বেশি স্টেবল। কেন অনেক বেশি স্টেবল হবে? তার কারণ এই যে এই মলিকিউলটার ক্ষেত্রে ওপরে ফেনক্সাইড, মানে ওপরে এই যে O-, মানে অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, সেই ইলেকট্রন ডেন্সিটিটা কি হবে, বেনজিন বলয়ের মধ্যে ঢুকতে চেষ্টা করবে, এবং বেনজিন বলয়ে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা অলরেডি অ্যাটাচড রয়েছে, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন ডেন্সিটি টুয়ার্ডস ইটসেলফ। মানে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা তখন কি করবে, ও যে ইলেকট্রনটা ওপর থেকে ঠেলছে তাকে টেনে ধরে নেবে, অর্থাৎ ওপর থেকে তখন রেজোনেন্সে পার্টিসিপেট করা, মানে এই মাইনাস চার্জটা রেজোনেন্সে পার্টিসিপেট করা আগের থেকে বেশি ইজি হয়ে যাবে। ইজি যদি হয়ে যায়, তাহলে রেজোনেন্স স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে। রেজোনেন্স স্ট্রাকচার বেশি স্টেবল মানে পরোক্ষভাবে আমাদের এই কনজুগেট বেসটা স্টেবল। কনজুগেট বেস স্টেবল মানে কিন্তু অ্যাসিডিক প্রপার্টি বেশি বা অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কি কনক্লুশনে আসতে পারলাম, যে ফেনলের সঙ্গে বেনজিন বলয়ে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচড থাকে, একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ অ্যাটাচড থাকে, তাহলে আমাদের ফেনল সেই ডেরিভেটিভটার অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু কম্পারেটিভলি বেশি হবে।
ক্লিয়ার? বোঝা গেল? দেখো এইবারে তাহলে আমরা তিনটে কম্পাউন্ডের একটু কম্পেয়ার করব। একটা হচ্ছে আমাদের এই মলিকিউলটা, আরেকটা হচ্ছে আমাদের নর্মাল ফেনল, আরেকটা হচ্ছে আমাদের বেঞ্জিন রিং ওপরে OH, প্যারা পজিশনে NO2, দ্যাট ইজ প্যারা নাইট্রোফেনল। আমরা এই তিনটে মলিকিউলের অ্যাসিডিক স্ট্রেংথ, অ্যাসিডিক প্রপার্টি এক্সপ্লেন করব। এবং এক্সপ্লেন করতে গিয়ে তোমরা একটা জিনিস দেখবে, এই যে আমাদের CH3 গ্রুপ, এই CH3 গ্রুপটা হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, whereas এই NO2 গ্রুপটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই তো? তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কনজুগেট বেস স্টেবল হয়। তাহলে আমরা কি দেখতে পাবো এখানে? সবচেয়ে বেশি, সবচেয়ে ম্যাক্সিমাম অ্যাসিডিটি কার হবে? এইটা হবে, এইটার অ্যাসিডিটি হবে সবচেয়ে বেশি। তারপরে অ্যাসিডিটি কার হবে? এর। সবচেয়ে কম অ্যাসিডিক প্রপার্টি কার হবে? এর। এই যে দেখো, এর অ্যাসিডিক প্রপার্টি সবচেয়ে বেশি হওয়ার কারণটা কি? এর অ্যাসিডিক প্রপার্টি সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ও যখন OH+টাকে ছেড়ে দেবে, অর্থাৎ ও এর মাথায় যখন মাইনাস চার্জ আসবে, সেই মাইনাস চার্জটা বেঞ্জিন বলয় রেজোনেন্সে ঢুকতে চাইবে, এবং এই গ্রুপটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ায় ও কি করবে? সেই রেজোনেন্সটাকে নিজের দিকে টেনে নেবে এবং রেজোনেন্স স্ট্রাকচারটাকে অনেক বেশি স্টেবল করবে। দ্যাট ইজ ওয়াই আমাদের এটার ক্ষেত্রে কনজুগেট বেসটা বেশি স্টেবল, এটার অ্যাসিডিক প্রপার্টি ম্যাক্সিমাম। ক্লিয়ার? একই রকম ভাবে আমাদের এই যে মনে করো CH3 গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা থাকার জন্য এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা কি করবে? দেখো OH+ ছেড়ে দেওয়ার পর এখানে O- হবে। O- হলে কি হয়ে যাবে? এইটা এইদিকে ঠেলছে, ও ভেতরে ঢোকার চেষ্টা করছে, আর এই CH3টা যেহেতু ইলেকট্রন ডোনেটিং, ও কি করবে? বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলবে। তাহলে ও যখন বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলবে আর ওপর থেকে যখন ঢোকার চেষ্টা করছে ইলেকট্রন ডেনসিটি, দুটোর মধ্যে একটা রিপালশন হবে। ডিউ টু দ্যাট রিপালশন এই কনজুগেট বেসটা হয়ে যাবে কম স্টেবল এবং ওটার অ্যাসিডিক স্ট্রেংথ হয়ে যাবে মিনিমাম। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো আমাদের পরের টপিক। ক্লিন করছি এই জায়গাটা। ইনফরমেশন যেগুলো আমি মুখে বলছি সেই কথাগুলোকে তোমরা একদম লোকাল ল্যাঙ্গুয়েজে খাতায় ছোট্ট করে কোনায় লিখে রাখতে পারো, কারণ আজ থেকে কয়েকশো বছর পর যখন তোমরা এইগুলো মনে করার চেষ্টা করবে, ওই লেখাগুলো তোমাদের হেল্প করবে। ওকে, দেখো এবার আমরা একটা সিম্পল কম্প্যারিজনে যাব। সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বহুবার আমরা ক্লাস 11 ও হাইড্রোজেন বন্ডিং এই প্রশ্নটা পড়েছি যে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কোন মলিকিউলটার অ্যাসিডিক প্রপার্টি সবচেয়ে বেশি। দেখো অর্থোনাইট্রোফেনল মানে সেটা স্ট্রাকচার হচ্ছে লাইক দিস, বেঞ্জিন রিং ওপরে OH, অর্থ পজিশনে NO2। প্যারানাইট্রোফেনল মানে তার স্ট্রাকচার হচ্ছে এইটা, বেঞ্জিন রিং ওপরে OH, প্যারা পজিশনে NO2। তাহলে এই দুটো মলিকিউলের মধ্যে আমার কার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি? তাহলে আমি তোমাদের আজকের ক্লাসের একদম প্রথমেই বলে দিয়েছি যে অ্যাসিডিক স্ট্রেংথটা আমরা কিসের ওপর বেস করে ব্যাখ্যা করব? কনজুগেট বেসের স্টেবিলিটির ওপর বেস করে। ঠিক আছে? এক্ষেত্রে যেটা তোমরা দেখতে পাবে যে আমি এই অর্থোনাইট্রোফেনলটাকে একটু ভালো করে লিখছি। অর্থোনাইট্রোফেনলটাকে ভালো করে লিখলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই, এবং এখানে আমাদের রয়েছে হচ্ছে N ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NO2। আর এটার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে সেটা হলো এই, এবারে বিষয়টা হচ্ছে এই যে আমাদের অর্থোনাইট্রোফেনল, এই অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন থাকবে, অর্থাৎ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে বিটুইন দিস হাইড্রোজেন অ্যান্ড দিস অক্সিজেন অফ NO2 গ্রুপ। যেহেতু ওই OH এর হাইড্রোজেনটা NO2 অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে আছে, সুতরাং এই হাইড্রোজেনটাকে ছাড়িয়ে নিয়ে আসা, এই হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসাটা কি হবে? কম্প্যারেটিভলি ডিফিকাল্ট হবে, সমস্যাদায়ক হবে। দ্যাট ইজ ওয়াই এই হাইড্রোজেনটা কিন্তু সহজে রিলিজ করতে চাইবে না, এবং আমাদের এই অর্থোনাইট্রোফেনলের কিন্তু H+ আয়ন ছেড়ে দেওয়ার প্রবণতা কিন্তু কম হবে। দ্যাট ইজ ওয়াই অর্থোনাইট্রোফেনল কিন্তু লেস অ্যাসিডিক। whereas এক্ষেত্রে যখন H+ ছেড়ে দিয়ে O- হবে, সেই মাইনাসটা কিন্তু খুব স্মুথলি একটা রেজোনেন্সে আসতে পারবে, কারণ এই গ্রুপটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার সঙ্গে সঙ্গে ও অক্সিজেনের একদম অপোজিট ডিরেকশনে রয়েছে, মানে 180 ডিগ্রিতে। তাই অক্সিজেন যখন লোন পেয়ারটাকে ঠেলবে ও কিন্তু খুব স্মুথলি সেই অক্সিজেন যখন এক্সেস ইলেকট্রন ডেন্সিটিটাকে ঠেলে দেবে, NO2 গ্রুপ কিন্তু সেই ইলেকট্রন ডেন্সিটিটাকে খুব স্মুথলি টেনে নিয়ে রেজোনেন্স স্ট্রাকচারটাকে কিন্তু স্টেবিলাইজ করতে পারবে। দ্যাট ইজ ওয়াই আমাদের প্যারানাইট্রোফেনল কিন্তু অনেক বেশি অ্যাসিডিক দেন অর্থোনাইট্রোফেনল। ক্লিয়ার? আবার বলছি, ওয়াই অর্থোনাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক। অর্থোনাইট্রোফেনল অর্থোনাইট্রোফেনল কেন লেস অ্যাসিডিক? তার কারণ হচ্ছে অর্থোনাইট্রোফেনল মলিকিউলের ক্ষেত্রে OH এর হাইড্রোজেন এবং NO2 গ্রুপের অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। সেই হাইড্রোজেন বন্ডিংটা, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটার জন্য এক্ষেত্রে H+ আয়ন রিলিজ করা ডিফিকাল্ট হয়। যেহেতু H+ আয়ন রিলিজ করা এক্ষেত্রে ডিফিকাল্ট, দ্যাট ইজ ওয়াই আমাদের অর্থোনাইট্রোফেনলের অ্যাসিডিক প্রপার্টি কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু কম। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার একটা জিনিস একটু তোমরা দেখো, আমি যদি অর্থ, মেটা এবং প্যারা তিনটে নাইট্রোফেনলের মধ্যে কম্পেয়ার করি, তাহলে কার বেশি কার কম হবে? খুব সহজভাবে এই বিষয়টা বুঝবে। এবং দুটো তিনটে ইনফরমেশন আমি বলছি, যাদেরকে 11-এ পড়িয়েছি তাদেরকে আগেও এটা বলেছি, তাদের মনে নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে আমাদের NO2 গ্রুপটার দুটো এফেক্ট রয়েছে, একটা হচ্ছে -I এফেক্ট, একটা হচ্ছে -R এফেক্ট। এই যে মনে করো -I এফেক্ট আর -R এফেক্ট, এই দুটোর মধ্যে কি কি, এই দুটো সম্পর্কে কি কি ইনফরমেশন আমি বলবো। -I এফেক্ট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিস্টেন্স। আর -R এফেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা বলবো, -R এফেক্টটা শুধুমাত্র অর্থ আর প্যারা পজিশন থেকেই অ্যাপ্লিকেবল হয়, মেটা পজিশন থেকে -R এফেক্ট কোনোদিন অ্যাপ্লিকেবল হয় না, তাই তো? তাহলে এবার দেখো, আমাদের এই NO2 গ্রুপটা তো ইলেকট্রন উইথড্রয়িং, এবং ইলেকট্রন যে এই যে ও ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রন উইথড্রয়িং, ওর কি কি এফেক্ট রয়েছে আমি বললাম, ওর -I এফেক্ট রয়েছে, -R এফেক্ট রয়েছে। মানে ও রেজোনেন্সের মাধ্যমেও ইলেকট্রন টেনে নিতে পারে, আবার ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমেও ইলেকট্রন টেনে নিতে পারে। হোয়াট ইজ ইন্ডাকটিভ এফেক্ট? খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি। মনে করো দুটো এলিমেন্টের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, X আর Y। এবার Y এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, Y এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হবে? এই বন্ডের ইলেকট্রনটা Y এর দিকে শিফট করে থাকবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো Y এর যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে Y কি করবে? বন্ড পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখবে। বন্ড পেয়ারটাকে ও যদি নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে, তাহলে আমাদের এই ওয়াইটার এই যে বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, এইটাকেই আমরা বলি হচ্ছে -I এফেক্ট। -I এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা বন্ডের মধ্যে, মানে সিঙ্গেল বন্ডে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা নিজের দিকে টানার ক্ষমতাটাকে বলে -I এফেক্ট, আর ইলেকট্রনটাকে ঠেলে দেওয়ার ক্ষমতাটাকে বলে হচ্ছে +I এফেক্ট। সুতরাং এই বন্ডটার ক্ষেত্রে যদি আমি দেখি XY এর মধ্যে, Y এর এফেক্টটা হচ্ছে -I এফেক্ট, আর X এর এফেক্টটা হচ্ছে +R এফেক্ট, কারণ X হচ্ছে ফেলে দিচ্ছে। কি বললাম বোঝা গেল? তাহলে আমি আরেকটা জিনিস যেটা বলছি, যে ধরো X আর Y এর মধ্যে বন্ড ডিসটেন্স যদি এইটা হয়, আর X আর Y এর মধ্যে বন্ড ডিসটেন্স যদি এইটা হয়, এখানেও আমার Y এর -I এফেক্ট থাকবে। কিন্তু এখানে যা বন্ড ডিসটেন্স, এখানে বন্ড ডিসটেন্স বেড়ে গেছে, অর্থাৎ X আর Y এর মধ্যে দূরত্ব বেড়ে গেছে, তাই -I এফেক্টের যে ক্ষমতা বা -I এফেক্টের যে মানে ট্রু -I এফেক্ট ইলেকট্রন টানার যে ক্ষমতা, সেটাও কিন্তু ডিক্রিজ করবে। কারণ আমি একটু আগেই বললাম যে -I এফেক্ট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিসটেন্স, মানে দুটো সেন্টারের মধ্যে, যাদের মধ্যে তুমি এই এফেক্টের ব্যাপারটা দেখছো, তাদের মধ্যে দূরত্ব যত বাড়বে, -I এফেক্টের এক্সটেন্ট কিন্তু তত কমে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, এবারে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি H+ আয়নগুলো রিলিজড হয়, তাহলে আমার অক্সিজেনের মাথায় মাইনাস হবে,
এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই মাইনাসটা ঢুকতে চাইবে ভেতরে, তাই তো? এবার কোন ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস এখানে আছে, প্রত্যেকটা গ্রুপই আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপই হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে প্রত্যেকেই টেনে ধরবে, মানে প্রত্যেকের ক্ষেত্রেই কনজুগেট বেসটা স্টেবল। এবার আমাকে এখানে কি করতে হবে, তুলনা করতে হবে কার বেশি কার কম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস আই এফেক্ট রয়েছে আমাদের অর্থ পজিশনে দুটোই রয়েছে, প্যারা পজিশনেও রয়েছে আমার দুটোই, কিন্তু মেটা পজিশনে রয়েছে অনলি মাইনাস আই এফেক্ট। আমি কিন্তু সরি বারে বারে বলছি, মেটা পজিশনে কিন্তু মাইনাস আর এফেক্ট ক্রিয়াশীল হয় না। মেটা পজিশন থেকে কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করা পসিবল হয় না। দ্যাট ইজ ওয়াই NO2টা কিন্তু মেটা পজিশন থেকে শুধুমাত্র মাইনাস আই এফেক্ট দ্বারা ইলেকট্রন উইথড্র করতে পারবে, মাইনাস আর এফেক্ট দ্বারা পারবে না, কারণ মাইনাস আর মানে রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন উইথড্র করা, যেটা মেটা পজিশন থেকে পসিবল নয়। ওকে, এইবার তাহলে আমরা অর্থ আর প্যারার আর মেটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, যে অর্থতে আছে মাইনাস আই মাইনাস আর দুটো দিয়েই অ্যাট্রাক্ট করছে, প্যারাতেও মাইনাস আই মাইনাস আর দুটো দিয়েই অ্যাট্রাক্ট করছে, মেটাতে করছে অনলি মাইনাস আই দিয়ে। তাহলে আমরা যদি এবার এই তিনটে মলিকিউলের অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে প্যারানাইট্রোফেনলের সবচেয়ে বেশি। প্যারানাইট্রোফেনলের সবচেয়ে বেশি হওয়ার কারণ কি আমি তোমাদের বলে দিয়েছি একটু আগেই, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তারপরে হবে হচ্ছে আমাদের অর্থোনাইট্রোফেনল, সবচেয়ে কম হবে হচ্ছে আমাদের মেটানাইট্রোফেনল, এবং তার থেকেও আমাদের কম হবে হচ্ছে নর্মাল ফেনল, মানে অনলি ফেনল। কারণ বাকিগুলোর মধ্যে বেনজিন রিংয়ে OH আছে, সঙ্গে একটা করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, কিন্তু ফেনলে কিছু নেই। দ্যাট ইজ ওয়াই এই মলিকিউলগুলোর ক্ষেত্রে রেজোনেন্স কনজুগেট স্টেবিলিটিটা অনেক বেশি। দ্যাট ইজ ওয়াই আমাদের এই ফেনলের থেকে কিন্তু বাকিদের সবসময় বেশি হবে। এই অর্ডারটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের ফেনলের অ্যাসিডিক প্রপার্টি রিলেটেড প্রবলেমসগুলো এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসটা আমরা ইথারের করব। ইথারের ক্লাসটা করলে আমাদের মোটামুটি এই পার্টটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।